হ্যালো ফ্রেন্ডস, চ্যানেল সাকসেসে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আমাদের পশ্চিমবঙ্গ সিরিজে ইতিমধ্যে 2টি জেলা প্রকাশিত হয়ে গেছে, 2টি প্রেসিডেন্সি বিভাগের 2 পরগনা। আজকে এই বিভাগেরই অন্য একটি জেলা নিয়ে আলোচনা করব। একটি ব্যতিক্রমী জেলা, যার জেলা শাসক নাই, মহকুমা শাসক নাই, ব্লক অফিস নাই, না আছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, না জেলা পরিষদ। হ্যাঁ, ঠিকই ধরেছ, এই জেলা কলকাতা। এখানে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট ইস্যু করেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, যিনি পদাধিকার বলে জয়েন্ট ডিরেক্টর। 300 বছরেরও বেশি পুরানো কলকাতা। তার পরিবর্গায় ঠোকাঠুকি করতে করতে, হুড়হাড় দুর্দার করে ভেঙে পড়তে পড়তে কবিগুরুর স্বপ্নের সেই কলকাতা আজও চলিয়াছে কিন্তু নড়িতে নড়িতে। আচার্য জগদীশচন্দ্র বোসের বোটানিক গার্ডেনের প্রাচীন সুবিশাল বটবৃক্ষের বিস্তার আজও সমানতালে চললেও তার মূল কাণ্ডটি কিন্তু আজ আর নেই। কিন্তু আদি কলকাতার বিস্তার এত বহুলভাবে হলেও কবিগুরুর স্বপ্নে দেখা কলকাতার মতো কলকাতা আছে কলকাতাতেই। আচ্ছা, কলকাতা না হয় কলকাতাতে আছে, বাকি 2টি গ্রাম, সেই গোবিন্দপুর আর সুতানুটি, যারা মিলেমিশে কলকাতার চেহারা দিয়েছিল, যারা আয়তনের দিক থেকে কলকাতার চেয়েও অনেক বড় ছিল। সেই কলকাতার উত্তরের সুতানুটি আর দক্ষিণের গোবিন্দপুরের মাঝে ছিল কলকাতা। সেই কলকাতাকে ঘিরে রেখেছিল যারা, তারা আজ কোথায়? তারা কি একেবারেই বিলীন হয়ে গেছে, না আছে কোথাও কোনোভাবে? একটু ইতিহাসের দিকে ফিরে দেখা যাক। ইতিহাস বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ড, আর কিছু লেখক যেমন ব্রুস, তার ভলিউম 1-2 যেগুলো প্রকাশিত হয়েছিল 1810 সালে, আর মার্শালের ভলিউম 1, এসব তথ্য থেকে জানা যায় যে 1690-এর 24শে আগস্ট জব চার্নক যখন সুতানুটি গ্রামে নামেন, তখন কলকাতার কোনো সেটেলড জনপদ ছিল না। এই গ্রাম 3টি ছিল হুগলি নদীর পূর্ব তীরে, নদীর পার বরাবর, দক্ষিণে হেস্টিংস থেকে এসপ্লানেড পর্যন্ত গোবিন্দপুর, তারপর এসপ্লানেড থেকে বড়বাজার পর্যন্ত কলকাতা, আর কলকাতা থেকে বাগবাজার পর্যন্ত সুতানুটি। এখন যেখানে জিপিও, ওটি পুরানো কলকাতার মধ্যেই পড়ে, আর ওখানেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ওল্ড ফোর্ট উইলিয়াম তৈরির কাজ শুরু করেছিল 1696 সালে, কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই। তো সেই বৈধ কাগজপত্র বা লিগাল টাইটেল তারা পেল কখন? 1698-এর 10ই নভেম্বর সবর্ণ রায়চৌধুরী পরিবারের নাবালক উত্তরাধিকারীদের কাছ থেকে মাত্র 1300 টাকা বার্ষিক খাজনার বিনিময়ে কোম্পানি তাদের একটা জমির স্বত্ব আদায় করে। ওই তারিখ থেকেই কলকাতা ইংরেজদের নিয়ন্ত্রণে আসে। দিল্লিতে তখন ঔরঙ্গজেবের শক্তিশালী শাসন। 1707-এ ঔরঙ্গজেবের মৃত্যুর পর 1717-তে যখন সম্রাট ফারুক সিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের ফরমান দিয়ে দেয়, সেই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু 38টি গ্রামের খাজনা আদায়ের দায়িত্ব পেয়ে যায়। পরে সিরাজউদ্দৌলার পতনের পর, সিরাজের পতন সেই 1757 পলাশী যুদ্ধের পর, সিরাজের পতনের পর মির্জাফরের কাছ থেকে ওরা সেই 38টি গ্রাম কিনে নেয়। ওই 38টি গ্রামের মধ্যে 5টি গ্রাম ছিল কিন্তু হুগলির পশ্চিম পারে হাওড়া জেলায়। সেই জায়গাগুলি ছিল সালকিয়া, হাওড়া, রামকৃষ্ণপুর, কাসুন্দিয়া আর বেতর। আর বাকি যে 33টা গ্রাম, সেই 33টা গ্রাম ছিল কলকাতার সাইডে। ওগুলোর মধ্যে কয়েকটা বলা যেতে পারে, যেমন চিতপুর, শিয়ালদহ, ট্যাংরা, তপসিয়া, তিলজলা, উল্টোডাঙ্গা, কাঁকুরগাছি, বাগমারি, তারপরে এদিকে এন্টালি, বালিগঞ্জ, ভবানীপুর, কালীঘাট, মুদিয়ালি, এই সব মিলিয়ে 55টি মৌজা একত্রে
নামকরণ করা হয়েছিল 55 গ্রাম বা ডিহি 55 গ্রাম। 1784-তে কর্নেল মার্কুট যে ম্যাপ তৈরি করেছিলেন, আর যে ম্যাপটিকে 1792-এ উইলিয়াম বেল পাবলিশ করেছিলেন, তাতে দেখা যাচ্ছে যে এই ডিহি কলকাতা বা গ্রাম কলকাতা তার বিস্তার হচ্ছে জোড়াবাগান ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত। বর্তমানে ডালহৌসি স্কোয়ারে যে বড় দিঘি, যেটাকে লাল দিঘিও বলা হয়, সেটি জবচার্নক আসার আগের থেকেই কিন্তু ছিল। তবে ছিল না স্ট্যান্ড রোডের কোনো অস্তিত্ব। হুগলি নদীর জলের ঢেউ পুরানো ফোর্ট উইলিয়ামের র্যাম্পে আছাড় খেত। ওই পুরানো দুর্গের দক্ষিণে সুতানুটি, যেখানে চার্নক প্রথম বসতি শুরু করেছিলেন, সেখানে গড়ে ওঠে শ্বেতাঙ্গ কলোনি বা হোয়াইট টাউন। পরে এই হোয়াইট টাউনটা শিফট হয়ে যায় দুর্গের উত্তর দিকে। তখন একটি বিভাজন দেখা দেয় হোয়াইট টাউন আর ব্ল্যাক টাউনের মধ্যে। ব্ল্যাক টাউনে বাস করত আমাদের নেটিভরা, অর্থাৎ আমাদের আদি যারা বাসিন্দা। আর এই হোয়াইট টাউন আর ব্ল্যাক টাউনের মধ্যবর্তী এলাকায় বাস করত পর্তুগিজ আর আর্মেনিয়ানরা। সেই শুরু। জব চার্নক দলবল নিয়ে বসবাস শুরু করার পর ওখানে দুর্গ নির্মাণ, বাণিজ্যের বিভিন্ন রকম কাজকর্মের মধ্য দিয়ে সেই ডিহি কলকাতা ধীরে ধীরে আজকের কলকাতায়, মানে একটা পরিণত কলকাতায় পরিণত হয়। অনেকেই মনে করে থাকেন জব চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা, কিন্তু 2003 সালে কলকাতা হাইকোর্ট একটি রায়ে জানিয়ে দেয় কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কলকাতার প্রতিষ্ঠাতা অভিধায় অভিহিত করা যাবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখতে দেখতে কলকাতাকে শুধু বাংলা, বিহার, উড়িষ্যারই নয়, সারা ভারতের রাজধানীতে পরিণত করে ফেলে। সেটা 1772 সাল। বাংলার গভর্নর জেনারেল তখন ওই পদ হয়ে যায় ভারতের গভর্নর জেনারেল। রাজকর্ম পরিচালনা এবং তার জন্য ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনিক ভবন, লোক লস্কর, এইসবের চাহিদা যত বাড়তে থাকলো, কলকাতার চারপাশের জলাভূমি তত বুঝতে আরম্ভ করলো। হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা গভর্নমেন্ট প্লেস বা অফিস পাড়া, সেটা লর্ড ওয়েলেসলির শাসনকালেই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। তার আমলেই অধিকাংশ সরকারি ভবনের নির্মাণ কার্য শুরু হয়। এই ভবনগুলির বিশালতা আর স্থাপত্য সৌকর্য কলকাতাকে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেসেস এই সম্মানে সম্মানিত করেছিল। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আফিং ব্যবসার অন্যতম কেন্দ্র করেছিল কলকাতাকে। স্থানীয়ভাবে উৎপাদিত আফিং কলকাতায় নিলামে উঠত, তারপর জাহাজবন্দি করে তা চীনে পাঠানো হতো। তাই পরবর্তীকালে অর্থাৎ 1910 সালে কলকাতাতেই আইটিসি বা ইম্পেরিয়াল টোবাকো কোম্পানি প্রতিষ্ঠিত হয় রাধাবাজারে। 1850-এর দশক থেকে কলকাতা শহর বস্ত্রবয়ন এবং পাট শিল্পে বিশেষ সমৃদ্ধি অর্জন করতে শুরু করে। এর ফলে ব্রিটিশ সরকার এখানে রেলপথ, টেলিগ্রাফ প্রকল্পের মতো পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রচুর অর্থ বিনিয়োগ করে। এই বিনিয়োগ এবং উন্নয়নের কাজকর্ম যখন চলতে থাকে, তখন অন্য একটি সামাজিক পরিবর্তন ঘটতে থাকে। এক নব্যবাবু শ্রেণীর উদ্ভব ঘটে। এই বাবুরা সাধারণত উচ্চবর্গীয় হিন্দু, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, সংবাদপত্রের পাঠক, পেশাগতভাবে হয় জমিদার, না হয় সরকারি কর্মচারী অথবা শিক্ষক। ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণ নামে যুগান্তকারী যে সামাজিক এবং সাংস্কৃতিক সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, যার ফলে সমাজের চিন্তাধারা ও রুচির আমূল পরিবর্তন ঘটে গিয়েছিল, তারও কেন্দ্রবিন্দু ছিল কিন্তু এই শহর কলকাতা। ভাবধারার এই পরিবর্তন শুধু বাংলা নয়, সমগ্র ভারতের পথপ্রদর্শক হয়েছিল। আর যিনি এই আন্দোলনের পুরোভাগে থেকে পথ দেখিয়েছিলেন, তিনি ছিলেন রাজা রামমোহন রায়, আধুনিক ভারতের রূপকার। রামমোহনের সংস্কার ভাবনার মতোই সমাজের না কুসংস্কার দূর করার কাজে আরও যারা অগ্রণীর ভূমিকা নিয়েছিলেন, তাদের কয়েকজন হলেন ডিরোজিও, রামতনু লাহিড়ী, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শ্রীরামকৃষ্ণ পরমহংস, কেশবচন্দ্র সেন,
বিবেকানন্দ প্রমুখ ব্যক্তিবর্গ। শুধু নবজাগরণের জন্ম দেওয়াই নয়, কলকাতা শহর বিশ্বের সেরা সম্মান অর্জনকারী বিশিষ্টজনের জন্মস্থান এবং কর্মস্থান। কলকাতার সঙ্গে যুক্ত হয় জন্মসূত্রে কিংবা কর্মসূত্রে এমন নোবেল প্রাপকেরা হলেন রোনাল্ড রস, যিনি ম্যালেরিয়ার প্রতিষেধক আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীকালে মেডিসিনে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1902 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পেলেন 1913 সালে। সিভি রমন পদার্থবিদ্যায় নোবেল পেলেন 1930 সালে। শান্তির জন্য মাদার টেরেসা নোবেল পান 1979 সালে। আর 1998-এ অর্থনীতিতে নোবেল পেলেন অমর্ত্য সেন। এবং সর্বশেষ কলকাতার নোবেল প্রাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনিও অর্থনীতিতেই পেলেন 2019 সালে। আর চলচ্চিত্র নির্মাণে অনন্য নজির গড়ে লাইফ টাইম অ্যাচিভমেন্ট স্বরূপ 1992-এ অস্কার পেলেন তিনি বাঙালি তথা সকল ভারতবাসীর গর্ব এবং অহংকার, সত্যজিৎ রায়। তাই বলে কলকাতার কান্নার ইতিহাসও কম না। 1905-এর বঙ্গভঙ্গের যন্ত্রণা বাঙালির সামনে এক অদ্ভুত জাগরণ ঘটায়। বাঙালি হিন্দু মুসলমান চেতনার জগতে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে। বাঙালিরা অরন্ধন পালন করে, উপোস করে ঐক্য বজায় রাখতে রাখি বন্ধন পালন করে। বিদেশি পণ্য বর্জন, স্বদেশি পণ্য উৎপাদনে মনোনিবেশ, দেশাত্মবোধক গান, সঙ্গীত, নাটক, সাহিত্য রচনা প্রভৃতি গঠনমূলক কাজও যেমন হয়, তেমনই সূত্রপাত ঘটে সশস্ত্র বিপ্লবের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানি সেনাবাহিনী একাধিকবার কলকাতার শহর ও বন্দরে বোমা নিক্ষেপ করে। তারা প্রথমে বোমা বর্ষণ করে 1942-এর 20শে ডিসেম্বর এবং শেষ বোমা বর্ষণ করে 1944-এর 24শে ডিসেম্বর। এই যুদ্ধের সময় কলকাতায় 50-এর মন্বন্তরে লক্ষাধিক মানুষ অনাহারে মারা যায়। এর কারণ যেমন ছিল প্রাকৃতিক দুর্যোগ, তেমন ছিল সামরিক তাণ্ডব, কালোবাজারি এবং প্রশাসনিক ব্যর্থতা। এর আগে 76-এর মন্বন্তর, যেটা ইংরেজির 1770 আর 76 বলতে বাংলার 1176, সেই সময়ও সারা বাংলার মতোই কলকাতাতেও বুভুক্ষু মানুষ এক মুঠা খাবারের জন্য সারিবদ্ধ হয়ে মিছিল করেছিল এবং শেষ পর্যন্ত কলকাতা শহরকে কঙ্কালের শ্মশানে পরিণত করেছিল। তারপর 1946-এর সাম্প্রদায়িক দাঙ্গা, পৃথক মুসলিম রাষ্ট্র পাকিস্তানের দাবিতে এক রক্তক্ষয়ী দাঙ্গা। পরে ভারত ভাগের সময়েও বহু মানুষ সাম্প্রদায়িকতার শিকার হন। দেশভাগের পর বহু সংখ্যক মুসলমান পূর্ব পাকিস্তানে পাড়ি জমান। আবার পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ হিন্দু কলকাতায় চলে আসেন। এর ফলে শহরের জনপরিসংখ্যানে এক বিরাট পরিবর্তন সূচিত হয়। অর্থনীতির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় একাধিক কার্যকরী উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন। তার একটি ছিল অধুনা উত্তর 24 পরগনার লবণ হ্রদ, বা তাকে সল্টলেক বা বিধাননগরও বলা হয়ে থাকে, সেখানে একটি, এবং নদিয়ার কল্যাণীতে আরও একটি, মোট 2টি পরিকল্পিত উপনগরী গড়ে তোলার প্রয়াস নেন। দ্বিতীয়ত, কলকাতা বন্দরের সাহায্যার্থে সহযোগী বন্দর হিসেবে হলদিয়াকে গড়ে তোলা হয়। এবং তৃতীয়ত, হুগলি নদীর নাব্যতা রক্ষার জন্য ফারাক্কা বাঁধ নির্মাণের পরিকল্পনাও গৃহীত হয়। তা সত্ত্বেও বিধানচন্দ্রের মৃত্যুর পর 1960-70-এর দশকে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট, ধর্মঘট, জঙ্গি নকশাল আন্দোলনের ফলে শহরের পরিকাঠামো ব্যবস্থা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে শহরের অর্থনৈতিক অবক্ষয়েরও সূত্রপাত ঘটে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের বহু সংখ্যক মানুষ শরণার্থী হিসেবে কলকাতায় আশ্রয় নিলে শহরের অর্থনীতির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। ফলে কলকাতার ফুটপাতে, নোংরা বস্তিতে, ধুলোমাখা পথের পাশে যে গরিব লোকেরা বাস করে, তারা নিরন্তর পরিশ্রম করে যাতে দুবেলা খাবারের জোগাড় করা যায়। বিভিন্ন ধর্মের মানুষজন একই বস্তিতে পাশাপাশি বাস করে চলেছে। এই ফুটপথবাসীদের ভোটার কার্ড নেই, রেশন কার্ড নেই। যেহেতু তাদের কেউ নেই,
তাই তাদের নেতা নেই, তাদের নিয়ে সেভাবে ভাববার লোক নেই। এই মানুষগুলোকে নিয়ে ফরাসি লেখক ডোমিনিক লেপিয়ার 1985-তে সিটি অফ জয় লিখে ফেললেন। এই সিটি অফ জয় বা আনন্দনগরীকে নিয়ে রোলান্ড জোফে তৈরি করলেন ফিল্ম 1992-এ। এই বইয়ের অর্ধেক রয়্যালটি যায় সিটি অফ জয় ফাউন্ডেশন নামে এক সংস্থার কাছে, যারা কলকাতার বস্তির বাচ্চাদের দেখাশোনা করে। 2011 সেন্সাস অনুসারে কলকাতা ভারতের 7ম জনবহুল শহর, যার জনসংখ্যা 4.5 মিলিয়ন বা 45 লক্ষ, যারা এই শহরের বাসিন্দা। কিন্তু যদি সমগ্র কলকাতা পৌর এলাকা বা কলকাতা মেট্রোপলিটন এরিয়াকে ধরা যায়, তাহলে এর লোক সংখ্যা 14.1 মিলিয়ন বা 1,41 লক্ষ। সেদিক থেকে দেখলে এটি ভারতের 3য় জনবহুল পৌর এলাকা। এখানে পুলিশ বাহিনীর 9টি ডিভিশনে 79টি থানা আছে। কলকাতা কর্পোরেশনের 9টি ইউনিট অফিস আছে। অবশ্য এর মধ্যে 5 নম্বর এস.এন. ব্যানার্জি রোডে যে হেডকোয়ার্টার, সেটিকেও ধরা আছে। 144টি ওয়ার্ড আছে, এর মধ্যে 16টি বড়। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা সংক্ষেপে কেএমসির মটো বা আদর্শ হচ্ছে পুরশ্রী বিবর্ধন। বাংলায় লেখা এই লেখাটি নজরে পড়বে কলকাতা কর্পোরেশনের অফিসে ঢুকলে। কলকাতা মেগাসিটি হিসেবে বিশ্বের 30টি মেগাসিটির একটি। এই বৃহত্তর কলকাতা এখন বেশিরভাগ সময়ে বিভিন্ন অঞ্চল দিয়ে উল্লেখিত হয়। যেমন বলা হয় এসপ্ল্যানেড এলাকা, ময়দান এলাকা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ শহরতলি, উত্তর কলকাতা, উত্তর শহরতলি বা পূর্ব কলকাতা। এখন যখন এই এলাকাগুলো বলা হয়, তার মানে কোন এলাকাগুলোকে বোঝায়? যখন বলা হচ্ছে যে এসপ্ল্যানেড এলাকা, এসপ্ল্যানেড হলো পুরনো কলকাতার ঔপনিবেশিক শাসন কেন্দ্র, আজও কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এবং প্রশাসনিক অঞ্চল। অনেকেই এটিকে কলকাতার প্রাণকেন্দ্র মনে করেন। চৌরঙ্গীর উত্তর দিকের কিছুটা এলাকা, মাদার টেরিজা সরণি যেটা পার্ক স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট অর্থাৎ ফ্রি স্কুল স্ট্রিট, বিবাদীবাগ বা ডালহৌসি স্কোয়ার, চাঁদনি চক, বড়বাজার ও সদর স্ট্রিট নিয়ে এই অঞ্চল গঠিত। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন, রাইটার্স বিল্ডিং, রাজভবন এই এলাকার মধ্যেই অবস্থিত। যদিও পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবনের মেজর কাজকর্ম বর্তমানে রাইটার্স বিল্ডিংয়ে না হয়ে পরিচালিত হচ্ছে এই হুগলি নদীর পশ্চিমে নবান্ন থেকে, যেটি হাওড়া জেলায় অবস্থিত। ময়দান হলো কলকাতার কেন্দ্রস্থল, হুগলি নদীর তীরপ্রান্ত এই বিশাল মাঠ। তবে আশপাশের এলাকাগুলি নিয়ে এই অঞ্চল ফোর্ট উইলিয়াম, স্ট্যান্ড রোড, ডাফরিন রোড, চৌরঙ্গীর উত্তর দিকের বাকি এলাকা এর অন্তর্গত। দক্ষিণ কলকাতা হচ্ছে কলকাতার অভিজাত জনবসতির এলাকা। বালিগঞ্জ, গড়িয়াহাট, ভবানীপুর, আলিপুর, চেতলা, নিউ আলিপুর, খিদিরপুর, রাসবিহারী, পার্ক সার্কাস, এন্টালি এই অঞ্চলের অন্তর্গত। আর দক্ষিণ শহরতলি বলতে বোঝায় কলকাতার দক্ষিণ ভাগে দ্রুত গতিতে বিস্তৃত হওয়া অঞ্চলগুলি: টালিগঞ্জ, বেহালা, জোকা, কৈলান, বজবজ, যাদবপুর, গড়িয়া, নরেন্দ্রপুর এবং আরও দক্ষিণে গড়ে ওঠা উপনগরীকে নিয়ে এই অঞ্চল গঠিত। এটি অপেক্ষাকৃত আধুনিককালে গড়ে উঠছে এবং নগরায়নের কাজ এখনও চলছে। উত্তর কলকাতা হলো কলকাতার প্রাচীনতম জনবসতি। রবীন্দ্র সরণি অর্থাৎ চিতপুর রোড, বাগবাজার, বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার, মানিকতলা, জোড়াসাঁকো, কলেজ স্ট্রিট চত্বর এই নিয়ে এই অঞ্চল। এই অঞ্চলের বৈশিষ্ট্যই হলো অজস্র সরু গলিপথ, শতাব্দী প্রাচীন অট্টালিকা। শিয়ালদহ কলকাতা রেল স্টেশন এই অঞ্চলে অবস্থিত। শিয়ালদহ স্টেশন ভারতের সবচেয়ে পুরানো এবং সবচেয়ে বড় রেল টার্মিনাসগুলির একটি। উত্তর শহরতলি বলতে শহরের উত্তরে নৈহাটি, বারাসাত পর্যন্ত প্রসারিত সুবিশাল শিল্পাঞ্চল। কাশীপুর, দমদম, বেলগাছিয়া, খড়দহ, পানিহাটি, টিটাগড়, ব্যারাকপুর, বরানগর, মধ্যমগ্রাম এইসব এলাকা নিয়ে এটি গড়ে উঠেছে। এখানে পাটজাত দ্রব্য, কাগজ, সুতিবস্ত্র, অস্ত্রশস্ত্র, রাসায়নিক দ্রব্যের একাধিক কলকারখানা অবস্থিত। দমদম
কলকাতার প্রধান পরিবহন কেন্দ্র। এই এলাকাটি মেট্রো রেল, চক্র রেল, সাধারণ রেল পরিষেবা দ্বারা শহরের সঙ্গে যুক্ত। এখানকার আন্তর্জাতিক বিমানবন্দরটি বহির্বিশ্বের সঙ্গে কলকাতার সংযোগ রক্ষা করে চলেছে। পূর্ব কলকাতা বলতে বোঝায় বিধাননগর, রাজারহাট, চিনার পার্ক, লেক টাউন ও ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস নিয়ে গঠিত। দ্রুত গতিতে বিস্তার লাভ করা এই অঞ্চলটি মূলত তথ্য প্রযুক্তি সেক্টর এবং শহরের পরিকল্পিত উপনগরী অঞ্চল। একাধিক বিলাসবহুল শপিং মল, পাঁচতারা হোটেল, থিম পার্ক, অভিজাত হাউসিং এস্টেট, টেকনো পার্ক, বেশ কয়েকটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলে অবস্থিত। ইন্ডিয়ার টপ যে 500 কোম্পানি আছে তার 38টি টপ কোম্পানি রয়েছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে যেমন মেটাল সেক্টর রয়েছে, ব্যাংকিং সেক্টর বা ফিনান্সিয়াল সেক্টরগুলিও রয়েছে। আধুনিক যুগে কলকাতা বলতে কলকাতা সমগ্র পূর্ব ভারতের একটি ব্যবসা বাণিজ্য এবং আর্থিক কেন্দ্র হয়ে উঠেছে। 1990-এর দশকের গোড়ার দিকে ভারতের অর্থনৈতিক উদারীকরণের ফল ওই দশকের শেষ দিকে কলকাতায় পৌঁছেছিল। এখন কলকাতায় বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলির সাথে ইনফোটেকও উন্নয়ন ঘটিয়ে চলেছে। ফ্লাইওভার, দ্বিতীয় মেট্রো প্রকল্পের কাজ, নতুন নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রভৃতি কাজকর্মের মধ্য দিয়ে শহরটির বৃদ্ধি এবং সামগ্রিক উন্নতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কলকাতা একটি বহুবর্ষজীবী এবং ইউনিভার্সাল শহর। সমগ্র ভারতের তো বটেই, ইউরোপের মধ্যে জার্মানি, আর্মেনিয়ান এবং অন্যান্যদের সাথে সাথে এশীয়দের মধ্যেও যেমন চাইনিজ, সিংহলি, তিব্বতী সহ বহু দেশের মানুষ তাদের সকল বৈচিত্র্য নিয়ে বাস করছে কলকাতায়। কলকাতায় ভারতের সবচেয়ে বড় চীনা টাউন থাকাটাও কলকাতার একটা উল্লেখযোগ্য দিক। চীনা টাউনটি অনেক জাতিগত চীনা বাসিন্দাদের আবাসস্থল হিসেবে পরিচিত, যাদের পরিবার বহু প্রজন্ম ধরে কলকাতায় বসবাস করছে। শিল্পের দিক থেকে বিচার করলে বলতে হয় কলকাতা ভারতের বহু শিল্প ইউনিটের সঙ্গে যুক্ত। এর শিল্প বৈচিত্র্যের মধ্যে রয়েছে যেমন ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক সাজ সরঞ্জাম, তার, ইস্পাত, চামড়া, বস্ত্র, গহনা, ফ্রিজ, অটোমোবাইল, রেলওয়ে কোচ, ওয়াগন। তেমনই গড়ে উঠেছে তারাতলা, উলবেড়িয়া, ডানকুনি, কসবা, হাওড়া প্রভৃতি এলাকার পাট শিল্প থেকে বস্ত্রবয়ন শিল্প, বিভিন্ন শিল্প। ফলতাতে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপন করা হয়েছে। দেশের প্রথম খেলনা পার্ক এবং জেম অ্যান্ড জুয়েলারি পার্কের মতো বিশেষ শিল্প এলাকা প্রতিষ্ঠিত হয়েছে এই শহরে। আইটি বা ইনফরমেশন টেকনোলজি শিল্পের জন্য একটি প্রধান কেন্দ্র হতে শুরু করেছে কলকাতা। রাজারহাটের নিউ টাউন গঠনের পাশাপাশি সল্টলেকের সেক্টর 5-এর সম্প্রসারণের মাধ্যমে কলকাতা অতি দ্রুত আইটি শহরে পরিণত হচ্ছে। দমদম এয়ারপোর্ট, যা বর্তমানে নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভারতের অন্যতম প্রাচীন এয়ারপোর্ট। 1924 থেকে তার যাত্রা শুরু। 2019-20 অর্থবর্ষে প্রায় 2,20,00,000 প্যাসেঞ্জার যাতায়াত করেছে এই বিমানবন্দর দিয়ে। ভারতের 5ম ব্যস্ততম এয়ারপোর্ট এটি। এখানে রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে রয়েছে অনেক বিদেশি দূতাবাস। তার মধ্যে রয়েছে বাংলাদেশ দূতাবাস, যেটি সার্কাস এভিনিউয়ে অবস্থিত, চীনা দূতাবাস সেক্টর 1-এ, ফ্রান্সের দূতাবাস পার্ক ম্যানশনে, জার্মানি দূতাবাস আছে আলিপুরের হেস্টিংস পার্কে, গ্রিসের দূতাবাস আছে ক্যামাক স্ট্রিটে, আয়ারল্যান্ডের দূতাবাস আছে ক্লাইভঘাট স্ট্রিটে, ইতালির দূতাবাস আলিপুরে, জাপানের দূতাবাস আছে টালিগঞ্জে, আর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের দূতাবাস আছে হোচিমিন সরণিতে। উৎসব প্রিয় বাঙালি, তারা যে শুধু উৎসবেই মাতে তা নয়, উৎসব তৈরি করে নিয়ে মাততে তাদের বিকল্প নাই। আর এর একটি ভালো দিক হলো কোনো রকম ধর্মীয় গোঁড়ামি না রেখেই বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে তারা আন্তরিকভাবেই অংশগ্রহণ করে। মূর্তি সাজানো, আলোর কাজ, ফুলের সাজ, সব কিছুতেই আছে তাদের শিল্পের ছোঁয়া। ভারতীয় সংস্কৃতির প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে কলকাতাকে। তার কারণ অনেকগুলি। সাহিত্য, থিয়েটার, শিল্পকলা, চলচ্চিত্রের ক্ষেত্রে এই শহরে
এক স্বতন্ত্র ঐতিহ্য সৃষ্টি হয়ে এসেছে। কলকাতার অনেক বিশিষ্ট ব্যক্তি সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, শিল্পকলা, বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছেন। এখানে জাতীয় গুরুত্ব সম্পন্ন বেশ কয়েকটি খ্যাতনামা সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন একাডেমি অফ ফাইন আর্টস, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এশিয়াটিক সোসাইটি, ইন্ডিয়ান মিউজিয়াম, ন্যাশনাল লাইব্রেরি। আছে পেশাদার গবেষণা প্রতিষ্ঠান, যেমন এগ্রি হর্টিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা ম্যাথামেটিক্যাল সোসাইটি, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অর্গানাইজেশন, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন। এইসব। ভারত নাকি খাদ্য রসিকদের স্বর্গ, কারণ এখানে আছে হাজার রকমের খাবারের পদ আর তার হাজার রকম স্বাদ। কিন্তু কলকাতা অনন্য, কারণ এত সস্তায় এত রাজকীয় ভোগ কলকাতা ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। 50 টাকা, আবার কোথাও হয়তো সেটা 30-40ও হতে পারে, দিয়ে এক থালা ভাত, সঙ্গে মাছ, সবজি, ডাল, কিংবা 80 টাকা দিয়ে চিকেন বিরিয়ানি, সঙ্গে একটা আস্ত ডিম আর 2 পিস আলু, 5 টাকায় মাটির ভাঁড়ের চা, আর 10 টাকায় ঠোঙা ভর্তি ঝালমুড়ি কলকাতা ছাড়া আর মিলবে কোথায়? নিরাপত্তার দিক থেকেও বলা যায় কলকাতা নিরাপদ। যে কোনো মেট্রো শহরের তুলনায় কলকাতায় রাহাজানি চিন্তাই নাই বললেই হয়। তাই কলকাতাবাসীদের মনের মণিকোঠায় এক অবশ্যম্ভাবী স্থান করে নিয়েছে। কলকাতার কফি হাউস, হলুদ ট্যাক্সি, হুগলি নদীর পাড় বাঁধানো ঘাট, সম্মুখ গতির ট্রাম, ঔপনিবেশিক যুগের বিশাল অট্টালিকা, কলেজ স্ট্রিটের ফুটপাথ সহ রাস্তার 2 ধারে সাজানো নতুন পুরানো বইয়ের দোকান, আর দোকানদারদের বিপণনের জন্য কাড়াকাড়ি ডাক কলকাতার আগন্তুককে বিস্ময়াবিষ্ট এবং আনন্দিত করবেই। আর সেই সঙ্গে কলকাতাবাসীকেও ভোগাবে এক অনিবার্য নস্টালজিয়ায়। ওকে, থ্যাংক ইউ।